রমজান কিন্তু চলেই যাচ্ছে। আর রমজানের ঈদ উপলক্ষে আমরা চলে আসলাম কুয়াকাটা আমাদের গ্রামের বাড়িতে। আর এই যে শ্বশুরবাড়িতে আছি, এখন গিন্নিপনা তো করতেই হয়। গ্রামে সবচাইতে বড় সুবিধা হচ্ছে এইখানে যেরকম মাছ, গোছ, সবজি এবং তরি-তরকারি পাওয়া যায় সবই অনেক ফ্রেশ থাকে। আর এখন আমি পুঁইশাক রান্না করছি। আর এই পুঁইশাকগুলো এক জংলা থেকে আমার শ্বশুর নিয়ে এসেছিল। এত ফ্রেশ ছিল শাকগুলো, খুবই ফ্রেশ। আর এই পুঁইশাক রান্না করতে, করতে আমি নেক্সট রান্নার আয়োজনও করে নিচ্ছি। এইখানে ২ রকমের মাছ আছে। একটি হচ্ছে রুই মাছ, আরেকটি হচ্ছে শোল মাছ। তো রোজার দিন এত বেশি কোয়ান্টিটি আসলে রান্না করা হয় না। সবসময় অল্প কোয়ান্টিটি রান্না করা হয়। রমজানের মধ্যে এত কিন্তু খেতেও ভালো লাগে না। আর এখানে আমি লম্বা, লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি মাছের সাথে দিব বলে। আর মাছের সাথে আলু ভাজা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এখানে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে খুব ভালো মতো মাছগুলোকে মেখে নিচ্ছি। প্রচুর মাছে ছিল, তাই মাছে তাড়ানোর জন্য একটা লাঠিও আমি নিয়ে রেখেছিলাম। বারবার মাছে তাড়াচ্ছিলাম, প্রচুর মাছে ছিল। এই যে রুই মাছ এবং শোল মাছ, এগুলো কিন্তু আমাদের নিজেদের খালের ফ্রেশ মাছ। এখন আমি শোল মাছগুলোকে খুব ভালো মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নিচ্ছি। মাছ কষানোর আগে ভাজার আগে যদি হলুদ মরিচ দিয়ে মাখা হয়, মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মসলা ঢুকে যায় আর খুবই টেস্টি হয়। চুলায় হাঁড়ি বসিয়ে তাতে আমি তেল দিয়ে নিচ্ছি। এরপরে আমি একে, একে মাছগুলোকে ভেজে নিব। এখানে আমি ভাজার জন্য রুই মাছ দিয়েছি। রুই মাছ আমি ভেজেই নিই। আর শোল মাছ কিন্তু আমি ভাজি না। রুই মাছটা ভেজে নিচ্ছি। সাথে আলুগুলোও ভেজে নিচ্ছি। এই যে মাছের পাশে এইরকম করে আলুগুলো ভেজে নিলে আলুগুলো কিন্তু অনেক টেস্টি লাগে। এবার মাছ রান্নার পালা। এইজন্য আমি মসলাগুলোকে আগে কষিয়ে নিচ্ছি। এইখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবং পরিমাণ মতো মসলা। আর মসলাগুলো কষানোর জন্য একটু পরপর কিন্তু আমি পানি দিচ্ছি। যেহেতু মাটির চুলা খুব বেশি জ্বলে, এইজন্য মসলার পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটু, একটু করে বেশি করে পানি দিচ্ছি। মসলা কষানো হয়ে গেলে আমি এই মসলাটা এখন মাছের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমি পরিমাণ মতো রান্না করে নেব। রান্না হয়ে গেলে আমি মাছগুলোকে কিন্তু নামিয়ে রাখবো। আর এই মাটির চুলায় যে আমরা রান্না করি, এজন্য হাঁড়িতে কিন্তু কালি লেগে থাকে। আমরা যখন ঘরের মধ্যে নেই, তখন আমরা এই হাঁড়িতে মাছটা আর রাখি না, অন্য হাঁড়িতে চেঞ্জ করে নিই। এতে ঘরের ভিতরে আর কালিযুক্ত কোনো বাসন আসলে যায় না। এবার শোল মাছ রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, তেজপাতা এবং পরিমাণ মতো মসলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। শোল মাছ কিন্তু আমি ভেজে রান্না করি না। আমার কাছে শোল মাছটা নরমালি কষিয়ে রান্না করলেই খুব বেশি ভালো লাগে। আর মাটির চুলায় মসলা কষানোর জন্য একটু পরপর কিন্তু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হয়। অনেক প্রখর আসলে জাল। আমরা শহর অঞ্চলে একদমই গ্যাস পাই না রান্না করার জন্য। কিন্তু দেখুন এইখানে মাটির চুলায় এত বেশি তাপ আর এত পরিমাণে জ্বলে যে ভালোও লাগে রান্না করতে আসলে। আমি মসলাগুলোকে খুব ভালো মতো নেড়ে-চেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এতে মসলার কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমি মাখানো হলুদ মরিচ দিয়ে মাখানো যে শোল মাছটা আছে, সেই শোল মাছটা এই মসলার মধ্যে দিয়ে খুব ভালো মতো কিন্তু কষিয়ে নেব।
মাছগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই দিক থেকে সেই দিকে একটু পর পর চেঞ্জ করে দিব, যাতে কড়াইটা পুড়ে না যায়। মাটির চুলায় আসলে অনেক তাপ থাকে, এই জন্য। আর এই তো আমি এখন পানি দিয়ে দিয়েছি। এই পানিটা কিন্তু বৃষ্টির পানি। সারা বছর ধরে এই পানিটা কিন্তু ইউজ করা হয় এবং এই পানিটা একটা ড্রামের মধ্যে সংরক্ষণ করা হয়। যেহেতু এইখানে কুয়াকাটা অঞ্চলে পানির স্তর অনেক নিচে থাকে এবং পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই এই এলাকার মানুষ বৃষ্টির পানিটাই বেশি ব্যবহার করে। শোল মাছটি হয়ে গেলে আমি এই মাছটি কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এই যে ঝোল ঝোল শোল মাছটা কিন্তু খেতে অসাধারণ ছিল, যেহেতু একদম ফ্রেশ ছিল মাছগুলো। এরপরে আমি ডিমগুলো নিয়ে নিলাম। এই ডিম কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে পালা মুরগি এবং হাঁসের ডিম। আমার হাজবেন্ড যেহেতু মাছ খায় না, তার জন্য আমি এই ডিমটা রান্না করছি। ডিমগুলোকে খুব ভালো মতো লবণ হলুদ দিয়ে মেখে তারপরে একটু ভেজে নিব। একটু বেশি বেশি করে ভাজবো। এরপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং অন্যান্য মসলা দিয়ে ডিমগুলোকে আমি কষিয়ে নেব। যেহেতু আমার হাজবেন্ড মাছ খায় না, তার জন্য সবচাইতে ফেভারিট আইটেমই হচ্ছে তার ডিম। আর ভুনা ডিমের এই তরকারিটি কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। সে খুবই মজা পায় গ্রামে আসলে এরকম ডিম দিয়ে ভাত খাওয়ার জন্য। ডিমের মসলাটা কষানোর পর ডিমের মধ্যে আমি একটু পানি দিয়ে নিলাম। এই পানিটা কিন্তু আমি রাখবো না, এটা আমি শুকিয়ে ফেলবো। আর ডিমটা কিন্তু একদম ভাজা ভুনা হয়ে যাবে। দেখুন ডিমের কালারটা এত নাইস এসছে, আর খেতে ছিল অসাধারণ। এরপরে আমি নেক্সট আইটেম ছিল আমার ছোলা। আমার যেহেতু রান্নার প্রায় দ্বার প্রান্তে, এখন প্রায় ৩টা ৩:৩০টার মতো বাজে। এইজন্য আমি ছোলা বুটটা করে নিচ্ছি। এজন্য আমি একটু আলু এবং তেজপাতা দিয়ে খুব ভালো মতো ভেজে মসলাগুলো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে আমি ছোলা বুটগুলো দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে এই ছোলা বুট রান্না করে নিচ্ছি। ছোলা বুট রান্না করার পর আমার শ্বশুর দেখলাম মাছকে খাবার দিচ্ছে। এক পুকুর থেকে খাবার দিয়ে আরেক পুকুরে যাচ্ছিল। তখন বাচ্চাদেরকে ডাকছিল, "আসো সবাই আমরা মাছের খাবার দিই।" আমিও গিয়েছিলাম মাছের খাবার দিতে পুকুরের মধ্যে। আর এই যে ভর দুপুরের মধ্যে আমরা সবাই আছি পুকুর পাড়ে। মাছকে খাবার দিতে কিন্তু আমরা খুব এনজয় করি। যেহেতু অনেক মাছ, একদম খাবার দিলে সবগুলো চলে আসে পুকুরের পাড়ে। আমরা সবাই মিলে সেটা এনজয় করি আসলে। মাছকে কিন্তু আমরা খিচুড়ি রান্না করেও খাওয়াই। যেহেতু এখানে ২ টো পুকুর ভর্তি মাছ, এটা ছোট পুকুর, আরেকটি আছে আরো বড় পুকুর। এই ২ টি পুকুরেই মাছ চাষ করা হয় এবং এই মাছটি কিন্তু বিক্রি করা হয়। চাষের মাছ আমরা বেশি একটা খাই না। আমরা বিলের মধ্যে যে আমাদের পুকুর আছে ছোট, ছোট কাটা একদম ফ্রেশ মাছ, সেইখানের মাছটা খাই। আর এখানে আমাদের একটা খাল আছে। সেই খালের মধ্যে আমাদের একটা সীমানা আছে। সেই সীমানা পর্যন্ত আমরা যত মাছ থাকে সেগুলো খেয়ে ফেলি। সারা বছর মাছ কেনা হয় না। আর এই যে এগুলো হচ্ছে মাছের খাবার। এগুলো কিনে আনা হয়। আমরা সবাই মিলে মাছের খাবার দিচ্ছিলাম। বাচ্চাদের এনজয় দেখলে আসলে খুবই ভালো লাগে। না পড়বে না, সমস্যা নাই, পড়লে একটু অভিজ্ঞতা হবে। পাখিয়ে ফেলবে। এখানে কেমনে দেখি? ওই ওই লাভ দেয় চলে এলাম আবারও রান্নাঘরে। এই তো আমি হাঁড়িতে অনেকখানি তেল দিচ্ছিলাম। আর এই যে এখন গরুগুলো আসার সময় হয়ে গিয়েছে বিলেত থেকে। এখানে গরু পালতে কিন্তু খুব বেশি খরচ হয় না। আর গরুগুলো একদম ফ্রেশ। দেশি গরু তো, কখনোই চাষকৃত কোনো খাবার এদেরকে দেয়া হয় না। এদেরকে তত্ত্বাবধান করার জন্য একজন ভাই আছেন, যিনি এই গরু এবং ছাগলগুলোকে খুব যত্ন সহকারে লালন পালন করেন।
আর আমি এই তো রান্নাঘরে বসে বেগুনি করছিলাম। ইফতারের যেহেতু সময় হয়ে গিয়েছিল, তাই আমি একটু তাড়াতাড়ি করছিলাম। তখন ৫টা বাজে। বেগুনগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে খুব ভালোমতো মেখে নিয়েছি। আর বেগুনি কিন্তু আমার খুবই মচমচে এবং খুবই টেস্টি হয়। আর ভালো লাগে। সবার কাছে এত এনজয় করে সবাই যে সবাইকে খাওয়াতে পারলেও আসলেও কিন্তু ভালো লাগে। ইফতার আইটেমে সবচাইতে আমার পছন্দের আইটেমই হচ্ছে বেগুনি। ইফতার করার সময় যদি বেগুনিটা থাকে তাহলে আমার খুবই ভালো লাগে। যদিও অনেক তেল সোক করে বেগুনি, তবুও অনেক ভালো লাগে। খুব বেশি খাই না, কিন্তু অল্প হলেও খুব টেস্টি লাগে। আমি বলি ইফতারের মহারাজা হচ্ছে বেগুনি। একে আমি সব বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। আর ফুলকো এই বেগুনিগুলো কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। বেগুনিগুলো ভাজার পর আমি এখানে আলু পিস করে কেটে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে তারপরে ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। আলু ফ্রাইটা কিন্তু আমার শাশুড়ি মায়ের অনেক পছন্দের। এইজন্য আমি তৈরি করে দিচ্ছি। কারো পছন্দের কোনো খাবার তৈরি করতে পারলে আমার কিন্তু ভালোই লাগে। আর এই যে ফুলকো এই আলুগুলো খেতে অসাধারণ ছিল। অনেকেই বলবে, "এত ইফতারি করছেন, কে খাবে?" আসলে আমাদের বাসায় অনেক মানুষ। একসাথে আমরাই কতজন, আর তারপরেও বাসার মধ্যে এক্সট্রা অনেক মানুষ আছে। সবার সাথে একসাথেই আমরা ইফতারিগুলো করে থাকি। আলু ফ্রাই করার সময় কিন্তু জালটা একটু মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে। যেহেতু আলুগুলো একদম কাঁচাই ছিল, কাঁচা আলুটাই আমি দিয়েছি। সেজন্য আলুটা সেদ্ধ হতেও কিন্তু একটু টাইম লাগবে। এইজন্য চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে। এরপরে আমি একে বড়াগুলো দিয়ে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। আর চুলার জালটা এই ক্ষেত্রে আমি খুব বেশি হাই করব না। মিডিয়াম টু হাই হিটে রাখবো বড়া করার সময়। আর বড়া করার সময় কিন্তু তেলটা একটু গরম করে তারপরে চুলার আঁচটি মোটামুটি মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। যেহেতু বড়া অনেক তেল সোক করে, লো হিটে দিলে কিন্তু অনেক তেল সোক করে নিবে, খেতেও ভালো লাগবে না। মুচমুচে কম হবে, যেহেতু তেল বেশি খেয়ে ফেলবে। এজন্য চুলার আঁচটি আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি। আর সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়ে আমাদের প্রায় ইফতার আইটেমও সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমার রান্নাও প্রায় শেষ প্রান্তে। এই যে লাল করে বড়াগুলো ভাজার পরে আমি সমস্ত বড়াগুলোকে তুলে নিচ্ছি এবং আরো বড়া আছে সেইগুলো আমি এখন এক করে সবই ভেজে নিচ্ছি। মাটির চুলায় রান্না-বান্না এবং আনন্দ আড্ডার মাঝখান দিয়ে আজকের এই ব্লগটি শেষ হতে যাচ্ছে। তো আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল কুকিং টাইম উইথ রূপন্তি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।